দেখবেন যে এখনো তারা জামাত শিবির এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। তাকে প্রমাণ করতে হবে যান জীবন দিয়ে সে শিবির না। এটা করতে গিয়ে সে আবরার ফাহাদের মতো মানুষকে হত্যা করে ফেলছে। শুধু সারি বদল হয়েছে, সিনিয়রিটি বদলাইছে, জুনিয়ররা সিনিয়র হয়ে গেছে। এছাড়া জামাতের আর কি আদর্শিক পরিবর্তন আছে? আজকে আমরা যুক্ত হয়েছি সকলের পরিচিত মুখ আন্দোলনকারী দলের সদস্য সচিব জনাব তারেক রহমানের সাথে। তো তারেক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি শুরু করতে চাই। গতকাল আমরা দেখেছি সারা দেশে, বিশেষ করে যে চট্টগ্রামের সিটি কলেজে শিবির এবং ছাত্র দলের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের প্রেক্ষিতে গতকাল ছাত্রদল ঢাকা শহরে মিছিল মিটিং করেছে এবং আজকে শিবিরও মিছিল মিটিং করছে। তো আসলে এই সংঘর্ষটা জাতীয় রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে কোনো প্রভাব, কেমন প্রভাব ফেলবে আসলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। এখন যারা জামাত শিবিরের রাজনীতি করে দেখবেন যে এখনো তারা জামাত শিবির এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। এত বছর পরেও তারা নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই লজ্জাটা কেন বোধ করে জিজ্ঞাসা করছি। এবং তারা ক্ষিপ্ত হয় এই পরিচয় তাদেরকে দিলে, যে তুমি কি জামাত করো, তুমি কি শিবির করো। বাট তারা মনে প্রাণে এই লিগেসি ধারণ করে, কিন্তু তারা এই পরিচয় দিতে লজ্জাবোধ করে কেন? এখানেই মূল আদর্শিক বিবাদ। তারা এমন একটা পরিচয় ধারণ করে আছে যে পরিচয়টা দেওয়ার মতো না, যেটা যুদ্ধ অপরাধের পরিচয়, যেটা স্বাধীনতার বিরুদ্ধের পরিচয়, যেটা রাজাকারের পরিচয়, আল বদরের পরিচয়, যেখানে ধর্ষণের গল্প আছে, হত্যার গল্প আছে, গণহত্যা, বিদেশি বাহিনীর কাছে নিজেদেরকে সঁপে দেওয়া এবং নিজেদেরকে সঁপে দিয়ে দেশের মানুষকে হত্যায় সহযোগিতা করা। এই সামগ্রিক যে পরিচয়, এই পরিচয়ের কারণেই কিন্তু তারা জামাত করতেছে, শিবির করতেছে, বাট তারা কমফোর্ট ফিল করে না। এবং তারা বিভিন্ন সময়, যেমন আমরা যখন গণ অধিকার পরিষদ করতাম, আশেপাশে প্রচুর মানুষকে আমরা সন্দেহ করতাম যে এটা আমাদের মতো না, আমরা যেভাবে কথা বলি, আমাদের যে টাইপ সেরকম না। পরবর্তীতে আন্দোলন শেষ হলো যখন, দেখলাম যে হ্যাঁ, এরা আসলে জামাত শিবির। তো এরা শুধু গণ অধিকার না, এরা ছাত্রলীগের জড়িত ছিল। আবরার ফাহাদের খুনি কারা? এই জামাত শিবিররা। জামাত শিবিরের যে পরিচয়, এটা একটা ভয়ঙ্কর একটা হলো তাদের জন্য একটা মানে আপত্তিকর, যেমন তেমন দেশের জন্য আপত্তিকর। যেমন একটা শিবির যখন ছাত্রলীগের মধ্যে মিশেছিল, তখন তো তাকে ছাত্রলীগের মতো আচরণ করতে হয়েছে, অথবা নিজেদেরকে কঠিন ছাত্রলীগ প্রমাণ করতে হয়েছে। তখন সে একজন সাধারণ ছাত্রলীগ যে আচরণটা করে, তার চেয়ে সে বেশি উগ্র আচরণ করে, তার চেয়ে ভয়ঙ্কর আগ্রাসী হয়ে ওঠে। তাকে প্রমাণ করতে হবে যান জীবন দিয়ে সে শিবির না। এটা করতে গিয়ে সে আবরার ফাহাদের মতো মানুষকে হত্যা করে ফেলছে। এটা যদি না হয়, তাহলে শিশির মনির কেন এই ছাত্রলীগ পরিচয়, যারা এখানে খুনের অভিযোগ তাদেরকে বাঁচানোর জন্য তৎপরতা দেখাচ্ছে? তো এগুলোর মধ্যে ছাত্র শিবির, এই যে লুকানো পরিচয়, এই লুকানো পরিচয় আপনার ছাত্রছাত্রীদের জন্য একটা ভয়ঙ্কর একটা ফাঁদ, যে তারা কার সাথে মিশবে, কার সাথে চলবে। নামাজ পড়তে গেছে, সেখানে একটা তাকে মিসগাইড করতেছে কেউ একজন। তো এইটা তো এই জন্য এই পরিচয়, এই পরিচয়ের যে সংকট আমরা দেখতেছি, এটা হলো ফরহাদ, সাদিক কায়েম, বাট তাদের ক্যারেক্টার রূপ কি? তারা ছাত্রলীগ, তাই না? এই যে পরিচয়, তাদেরকে বললে তারা বিব্রত হচ্ছে। এবং এটা ক্লাসলেস একটা অবস্থা, যে ক্লাস নাই। প্রত্যেকটা মানুষের স্বতন্ত্র আছে, যে যে রাজনীতি পছন্দ করে সে রাজনীতি করবে, কিন্তু এদের সেই ক্লাসটা নাই। এরা মন থেকে বলতেও পারে না ওই রাজনীতিটা করে। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, ৭১-এর জামাত এবং এই ২০২৬ সালে এসে জামাত, দুইটার মধ্যে কেমন পরিবর্তন বা তফাৎ আপনি দেখছেন আর কি? ৭১ সালে যে জামাত, বর্তমান জামাত কি সেই জামাতকে ধারণ করে না? সেই জামাতকে কি আদর্শ মনে করে না? সেই গোলাম আজমকে তাদের নেতা মনে করে না? সেই নিজামীকে তাদের নেতা মনে করে না? তারপরে কাসেম সাহেবকে নেতা মনে করে না? আল বদর মুজাহিদ, তাকে কি নেতা মনে করে না? এখনো তো আল বদর নেতা এটিএম আজহার এই জামাতেরই একজন গুরুত্বপূর্ণ নেতা। এক সময় এখনকার যারা, তারা পিছনের সারিতে ছিল, আর হলো যারা মরে গেছে তারা ছিল সামনের সারিতে। শুধু সারি বদল হয়েছে, সিনিয়রিটি বদলাইছে, জুনিয়ররা সিনিয়র হয়ে গেছে। এছাড়া জামাতের আর কি আদর্শিক পরিবর্তন আছে? সেই একই ধারা। আপনি 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 যখন যখন ওই গণহত্যাকারীদেরকেই মনে করবেন ওরাই আপনার নেতা, তখন তো আপনি একই জিনিসই আছেন, তাই না? আপনার এরকম হতে পারে যে আগে আপনি আপনার হলো মোটা কাপড় পরতেন, এখন পরতেছেন টরে কাপড়, বাট আপনি তো ওই কাপড়ই পরতেছেন, তাই না? আপনি তো, আপনার বেশ রূপ আচরণ একই রকম আছে। কি আমাদের রাজাকাররা কি ভাষায় এদেশের নারীদের গালিগালাজ করতো, কি ভাষায় গালিগালাজ করতো বলেন? তার জামাত শিবিরের লোকেরা এখনো সেই ভাষায় গালিগালাজ করে, এখনো সেই মায়ের নামে গালি দেয়। দেশ, মা, মাতা,
এই বিষয়গুলো তারা সহ্যই করতে পারে না। মনে হয় যে তারা মায়ের পেট থেকে না, বাপের পেট থেকে জন্ম নিচ্ছে। আমাদের এক সহযোদ্ধা বলছে যে ঠাডা পড়ে মানে এদের জন্ম হয়েছে বাপের পেট থেকে। হ্যাঁ, তো এই আর কি। তো আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে, আহ, আপনাকে খুব সক্রিয় দেখা যেত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 2025 সালের আগ পর্যন্ত। 2025 সালেও দেখা গিয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে এসে এই নির্বাচিত সরকার সময় থেকে ভারতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন থাকবে এখন, বা ধারণা কি আসলে? আগে প্রতি মাসে গড়ে 5 জন বাংলাদেশি নাগরিক সীমান্তে হত্যা হতো। গত 2 মাসে একজন মানুষকে হত্যার বিষয়ে কথা উঠেছিল যে একজন নিহত হয়েছে। হ্যাঁ, হত্যার বিষয়ে কথা উঠেছিল। তার পরিবার বলছে সেই লাশটা ভারতে আছে, এরকম বলেছে। বাট এখনো সেটা সুরাহা হয়নি যে সে আসলে মারা গেছে কিনা। এইটাই মানে 2 মাসে যেখানে মাসে গড়ে ছিল এইটুকু জায়গাটা নিয়ন্ত্রণে এমনি এমনি আসে নাকি? এমনি এমনি কাকতালীয় ভাবে হয়? যখন একটা দৃঢ় শক্ত সরকার অবস্থান করে, যখন সরকার আমারই প্রতিনিধি হয়ে পার্শ্ববর্তী দেশকে বিট করতেছে, তখন নাগরিকদের অনেক বেশি কিছু বলতে হয় না, অনেক বেশি করতে হয় না। যখন রাষ্ট্রই ওই জায়গায় আসে, রাষ্ট্র যখন নিজেই বলে যে আমার পানির অধিকার দাও, তখন নাগরিকদের মিছিল করতে হয় না। তখন নাগরিকদের মিছিল রাষ্ট্রের মিছিল হয়ে যায়। তো সেই কারণে এখন ভারতের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দেওয়ার প্রয়োজন হচ্ছে দিল্লি না ঢাকা। কারণ ওই স্লোগানটা আমার ঢাকার প্রতিনিধি যারা তারাই দিচ্ছে। আপনাকে ধন্যবাদ। তো এখন প্রশ্ন করবো হচ্ছে আপনার যে রাজনৈতিক দল, ওইটা নিয়ে হয়তো হবে আর কি। তো সারা দেশে বাংলাদেশে এত পুরনো রাজনৈতিক দলগুলো রেখে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ কেন আপনার দলে আসবে মূলত? আমাদের দলটা কোনো দলের মাঝে বিলীন হয়ে যায়নি, যেটা অনেক পুরনো পুরনো দল বিলীন হয়ে গেছে। বাপার তৈরি করা দল সন্তান ধানের শীষ মার্কানে নির্বাচন করে বিলুপ্ত করে দিয়েছে। তো আমরা আমজনতা দল একটা বড় দলকে সাপোর্ট করতে হয় বা তাদের আদর্শিক বিষয়গুলো দেখতে হয়, মানে তুলনা করে যে কোন বড় বা কোন ভালো দলকে আমরা সমর্থন করব। ছোট দল হিসেবে এই সমর্থনটা করতে হয়। জনগণ যেটাকে সমর্থন করছে আমাদেরকে তো সেটা সমর্থন করতে হবে। জনগণ সমর্থন করছে দেখে তো বিএনপি সরকার গঠন করছে, সেই জায়গা থেকে আমরা বিএনপির এই কাজগুলোকে সমর্থন করছি। কিন্তু আমরা দল হিসেবে আমাদের দলীয় পরিচয়, আমাদের সাংগঠনিক প্রক্রিয়া কখনোই বিলুপ্ত করিনি। তো এই যে যারা ভিন্ন একটা রাজনীতিক দল যায় যেটা অন্য দলের মধ্যে বিলুপ্ত হবে না, এটুকু আশ্বস্ত চাই। ধরেন আপনার আমি একটু স্পষ্ট করে বলি, আমাদের রাশেদ খান বিএনপিতে জয়েন করেছে, আমাদের ভাই গণ অধিকার আমরা একসাথে ছিলাম। তাহলে সেই যে ব্যক্তিগুলোকে গণ অধিকারে আহ্বান করছে যে আসে নতুন ধারা রাজনীতি আমরা একসাথে করি, যখন সে নিজেই বিএনপিতে জয়েন করে তখন তার ধারাটা কোন ধারা হয়ে যায়? যে সে যে কর্মীগুলোকে জয়েন করেছিল সেগুলো কই যাবে? তো এই জায়গা থেকে আমাদের বিএনপিতে জয়েন করার কোনো সম্ভাবনা কখনো নাই। শুধু এখানে না, ধরেন আহ, যেই যেই এনসিপির নেতাটা বাস্তবে জামাতের আদর্শ ধারণ করে কিন্তু সে কি করতেছে, এনসিপি করতেছে, বা সে বলতেছে আপনি আসেন এনসিপিতে আসেন, কিন্তু সে নিজেই ভিতরে ভিতরে জামাত। তাহলে তার রাজনৈতিক দর্শনটা কই থেকে থাকলো? মানুষ তার ভিতরে নতুন করে কিভাবে? তাহলে মানুষ সরাসরি জামাতই করবে, তাই না? তো ওই জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা এইরকম আমরা কখনো গাইড করি না যে আমরা হলো আমরা নৈতিকভাবে জনগণের নির্বাচিত সরকারকে বিভিন্নভাবে সাপোর্ট করছি। কোন ক্ষেত্রে? তাদের অন্যায়ের ক্ষেত্রে কি করছি না, তাদের বিরুদ্ধে যখন গুজব হয় আমরা বুঝি যেটা তেলের ক্ষেত্রে যখন অন্যায় হচ্ছে, গুজব হচ্ছে, তখন আমরা সেগুলো বলছি। এগুলো বিভিন্ন রকম আছে, আমাদের অনেকগুলো সার্বভৌমত্বের লড়াইয়ের ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে যুবকদের জন্য একটা মডেল হতে পারে। আমরা চাই আমরা চাই বৈদেশিক ঋণ নির্ভরতা থাকবে না। হ্যাঁ, এটা তো সরকার চাইলেও আমরা চাই না। আমরা চাই আমাদের যুবকরা স্বনির্ভর হবে। আমরা চাই আমাদের তেল, গ্যাস, খনিজ সম্পদ আমাদের মালিকানায় থাকবে। আমরা চাই আমাদের বন্দরগুলো আমাদের মালিকানায় থাকবে। এদেশের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে। কিন্তু এই ত্রুটির জন্য আমরা বিদেশিদের হাতে দিয়ে দেব এইরকম না। তো এইগুলো অনেক ভিন্নতা আছে। আমজনতা দল কেন মানুষ করবে? সাধারণ মানুষের কল্যাণে আপনারা এখন পর্যন্ত আপনাদের দলের হয়ে এই কি কি দৃশ্যমান কাজ করতে পেরেছেন, অথবা ভবিষ্যতে করবেন বলে পরিকল্পনা করছেন? আমরা তো বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ছোট ছোট কাজ করি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজ আসলে এখানে না। রাজনৈতিক দলগুলো কাজ করে অধিকার ভিত্তিক লড়াই নিয়ে। রাষ্ট্রের ফান্ড আছে, রাষ্ট্রের বরাদ্দ আছে, আমরা আমাদের সক্ষমতাতে অল্প কিছু টাকা বন্যায় খাওয়াইছি, কিন্তু আমাদের কাজ হলো রাষ্ট্রের কাছে যে ফান্ড আছে ওইটা কেন খরচ করে না?
হ্যাঁ, আমাদের কাজ ছাত্রকে বৃত্তি দেওয়া না। রাষ্ট্রের কাছে যে মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড আছে সেটা কেন দেয় না? কৃষককে সার দেওয়া আমাদের কাজ না। কৃষকের সারটা ন্যায্য মূল্যে পাচ্ছে না কেন ওইটা দেখা আমাদের কাজ। তো এইগুলো রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সাথে নিয়মিতভাবে একটা ন্যায়সঙ্গত বার্গেইন করতে থাকে যার মধ্য দিয়ে জনগণ লাভবান হয়। আমাদের ওয়েলফেয়ার কাজ হলে তো আমরা তো তাহলে এনজিও হইতাম। বিদেশ থেকে টাকা নিয়ে এসে এনজিও ফান্ড খুলে নিজেরা কিছু খাইতাম, জনগণকে কিছু দিতাম। এটা তো রাজনীতি না।